নিরাপদ সড়ক চাই। আমাদের সবার প্রিয় ভাইয়ের যে দীর্ঘ 93 থেকে আজকে 34 বছরের যে আন্দোলন, সেই আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, সবাই উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং নিরাপদ সড়ক চাই সাথে যারা জড়িত আছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন, পরিসংখ্যান দিয়েছেন যে প্রতি বছর কত মানুষ সড়কে মারা যায়, প্রত্যেক দিন কতটা মারা যায়। মোটামুটি আমরা যারা রাস্তায় চলি তারা সকলেই সড়কের এই দুর্ঘটনার ভয়াবহ চিত্র আমরা জানি। বিশেষ করে আজকে আসার সময় আমি দিদি হয়তো খুব বেশি ঘরে আল্লাহ বাঁচিয়েছে, আমরা এদিক থেকে আশা করছি আপনার যেটা বলে যে আপনার 4 রাস্তা হলো এদিক থেকে আরেকটা লেগে গেছে গাড়ি, বেশি অ্যাক্সিডেন্ট হয় না। তো আমরা ঢাকা শহরে চলতে গেলে এই ধরনের অনেক ঘটনা ফেস করি। নিজেও 2-3টি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার যেটা মনে হয়েছে আসলে এই দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ, বিশেষ করে ঢাকার মধ্যে সড়ক দুর্ঘটনার অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার ড্রাইভারদের যে একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেকিং করা, বেপরোয়া গতি হাইওয়ে, আপনার চালক বিশেষ করে অদক্ষ অপেশাদার চালক, যাদের দেখা যায় চালক হিসেবে লাইসেন্স নেই, হেল্পার ওইগুলো জানে না, সে চালাচ্ছে। কিংবা আপনার অনেকে আছেন আপনার আগের রাতে ঘুম না হয়, বিশেষ করে মানসিক একটা টেনশন, দুশ্চিন্তা, এগুলো অনেকগুলো দুর্ঘটনার একটা কারণ। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে আসলে এইগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে নির্ণয় করে তার প্রতিকার করার জন্য কোন সংস্থা বা অথরিটি নাই। যারা আছে কাগজে কলমে আছে, কিন্তু ফাংশন করার মতো না। আমরা বিশেষ করে লাইসেন্সিং কথা যদি আমরা বলি, আমরা মাসুদ ভাই সুন্দর প্রস্তাবনা দিয়েছেন যে একটা লাইসেন্স কি প্রক্রিয়া হতে পারে, একটা অথরিটি তারা তাদেরকে রোডে চলাচলের জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেইগুলো তাদেরকে বোঝানোর পাশাপাশি একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেবেন। এখন আমাদের যে সংস্থাগুলো এই কাজগুলো করে, বিশেষ করে বিআরটি এর কথা বলি, অন্য জায়গায় বলি, আপনি ঘরে বসে লাইসেন্স পাবেন, আপনার কোনো ওই ধরনের কোনো পরীক্ষা দিতে হবে। আমরা সরকারের অনেকগুলো সংস্থা আছে, ব্যক্তি আছে, কাজ আছে, পদক্ষেপ আছে, কিন্তু কোনো তো ফলো করা হয় না। দুর্নীতি এবং অনিয়ম রঙে রঙে ভরে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই, আমরা তার প্রতিকার পাই না। এমনকি এটা অনেকে বলে থাকেন এবং এটা বাস্তব, বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে একটা দেশে আইনের শাসন কতটুকু আছে সেটা দেখার জন্য আপনি সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন। যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত, সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী। যেমন আমি মিডল ইস্টের কথা, আমরা বিভিন্ন দেশে অনেকেই জানি, মিডল ইস্টের দিকে দেখেছি যে আমাদের সমস্ত লোকজন যারা গাড়ি ড্রাইভ করে, সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে আপনার গতি, একটা লেন আছে বাঁধা, তো ওই লেন গতি চালানো, মানে গতি মেনে গাড়ি চালানো, অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা বাইরের দেশে আছে, আমাদের দেশে যেটা নাই। আমাদের সেই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তাহলে মজুর ভাই যেটা বলেছে, তার বক্তব্যে সভাপতির পক্ষে বলেছে যে আমি 32 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছরে যে স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরের সড়ক নিরাপদ হয়নি। কারণ যাদেরকে ভোট ছাড়াবেন তাদেরই তো ভোটে হয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া, এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। এনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার জেলা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে, নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম
রং করে নাম বদল করে এখন আবার আমরা একটা সিন্ডিকেট চালাচ্ছি। কিংবা সাধারণ খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয়নি। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার করে তাদের ভিডিওটা দেখাতে পারা। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিলে, তারা একটা প্ল্যাকার্ড দিয়ে গেছিল যে এই বিপিএর ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরে নিয়ে এসেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহ জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন চলছে। আমরা তো এই সালাম ভাইয়ের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যার আন্দোলন সংঘাত করেছি। তো তারাই বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল, সেখানে আমরা করবো। সে আমার কাছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সোহরার উত্তরে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান থেকে কেন মিছিল করা লাগবে? আরে হাসপাতালে মিছিল করবে সেটা তার অনুমতি দিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছে। সিনেমার হিরো তার এই লাইফে আসলে হতো, এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতা করা যায় ওই আপনার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এটা তো করানো হচ্ছে, এই সাধারণ খানরা করিয়েছিল। কারণ তিনি যখন সাধারণ খানদের অপকর্ম সিন্ডিকেট ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছে, ফিটনেসহীন গাড়িকে ঢাকা সহ সারাদেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছে। এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। যেমন আমার ভাই বলেন যে আমি 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলনে 24-এর আগে 2018 সালে পুনঃ সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার ভাষার কথা বলেছেন। এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে। কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি, আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তুমি বাদ দিতে পারতে, দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যে লোককে নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু, অনেকের কথায় প্রভাবিত হয়ে অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে, কি বলছে। কিন্তু তারপরে তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন 32 বছর ধরে। আমরা সে বলছি আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে। ইভেন এই পাকিস্তানের কথা, ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক, তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড যে ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন। তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি। তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলে এই দুর্ঘটনাগুলো এই পরিস্থিতিগুলো হয়। তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার মতো হয়েছে বলেছি। এই সাধারণ খানদের মতো, ওসমান আলীদের মতো, এনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছে। আমি যেটা বলছি, ইমরান খানের ইমেজকে তিনি ক্যান্সার হসপিটাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিকে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছে। আমাদের এরকম ক্রিকেটার আছে, ধরেন এই আন্তর্জাতিক মানে একজন মেধাবী সম্ভাবনা একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান, তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে, তাদের মাধ্যমের বিজ্ঞাপন। কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন,
রাজনৈতিক দল করেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি শ্রদ্ধা এবং স্যালুট জানাই যে তিনি ৩২ বছর এই সংগ্রাম করেছেন। এখন আমি যেটি মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, আমরা বলি জুলাই বিপ্লব বলি, এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলে। আমাদের এই যে আপনার সিপিডি, তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা, যেটা বাংলাদেশের 5টা বাজেটের সমান। 100টা পদ্মা সেতু করা যেত এই টাকা দিয়ে। চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। তো আজকে পরিষ্কার কথা, রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি ৫৩ বছরে, কোন নেতা কিরকম, কোন দল কিরকম, বিরোধী দলে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে। কাজে আমি বলতে চাই, এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আমরা চাই। কিন্তু প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে এই গত 4 মাসে যে সরকারের কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি। আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে। কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না। আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোন রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য আলোচনা করবো। আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে, শুভেন্দু অধিকারী বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রতিক্রিয়া দিল। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলে হিন্দু ট্রান্সপারেন্ট যেটা বিজেপির রাজনৈতিক পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলেছে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায়নি। বিএনপি লোকেদেরকে একসাথে ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে। সাদাবাজি দমন করতে না পারলে বা সেটা আলাদা বিষয়, কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল, সেটা বিএনপির ছাত্র দল, যুব দল, মূল দল এই মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে, আমাদের লোকেরাও করেছে। কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচন করে সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি? আমাদের তথ্য মন্ত্রণালয়, এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বলতে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইন থেকে আওয়ামী লীগকে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু ইস্টাবলিশ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছি না, এইটা একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের মধ্যে হাঁটছে না। সব দল সরকারি চিন্তা নিয়ে আগাচ্ছে, কিন্তু পরিস্থিতিটা কি হবে
গ্রামে একটা কথা বলে যে যদি পরে চমৎকার নয় তখন বলে আল্লাহ নবী তুই জেল করবি, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খাতে যে বই দেয়, তো এখন মানুষ ধরেন একজন মানুষ আর কি গরুর এবং একজন মানুষ রশি টানে, তো এখন গুরু ক্রমে নিচে পড়ে গেছে, তখন আল্লাহ আমারে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে। এই জন্য বলছিলেন যে যদি পরে চমৎকার বই তখন বলে আল্লাহ নবী জেল করবি। এখন এই যে জাতীয় সংকট, এটা জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের পরে কেন দাবি দেওয়ার আন্দোলন চলবে, কেন রাস্তাঘাট এখন বন্ধ থাকবে, কেন শ্রমিকদের আন্দোলন চলবে, এটা কিসের অভ্যুত্থান? মানে পাঁচ অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতিবিপ্লবের পরিস্থিতি, তাহলে এখন করা উচিত অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে, তারা যদি মেইন ভ্যানগার্ড সরকারের চালক শক্তি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, আমি মনে করি মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত 2 বছরের জন্য। তাদেরকে রাষ্ট্র করতে পারবেন না, এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে আমাদের সরকার, তাদের প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার, এই সরকারকে রাষ্ট্র হতে দেওয়া যাবে না। সমাজের আমি বলছে, সাংবাদিকরা বলছে, আমরা তো সবাই বলছি, তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারলাম? অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে, সেগুলো আর বলতে চাই না। সরকার যেটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন। জাতীয় সরকার, জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। 6 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি দেখা দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি, নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। আমরা জানি না আসলে সরকার কি করছে এবং কি করতে চায়, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে দৃশ্যমান কোনো আলাপ আলোচনা, অগ্রগতি, পরামর্শ, মত বিনিময় আমি দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আজকে বলতে চাই, কাঞ্চন ভাইকে 22 ডিসেম্বর যে এই 22 অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে, তাকে এবার দাওয়াত দেয়, কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর। ইলেশ কাঞ্চনের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ করে ভালো, তাহলে তো সে এই পরিস্থিতি তৈরি হতো না। আওয়ামী লীগ একটা দেশদ্রোহী দল, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারত না যদি তাদের মতো ব্যক্তি আওয়ামী লীগের থাকে। আমরা বলছি হ্যাঁ, এই দেশে 1 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে, এই যারা সাধারণ সমর্থক, তারা তো অন্যায়, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন কায়েম করে নেয়, জনগণকে অত্যাচার নির্যাতন করে নেয়। যারা করেছে তাদের বিচার হবে। এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে, গত 15 বছরে ফাঁসিবাদ কায়েম করেছে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন সরকার করছে না? এটাকে চাপ দিয়ে রাখা হচ্ছে। আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, 50% সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে, এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে। আর এই যাকে তাকে ফাঁসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টাইল করা যাবে না। মনে রাখতে হবে, আজকে প্রশাসনের যদি ভালোভাবে ওসি, ইউনো, ডিসি, এসপি সবাইকে যদি আপনি আপনার ফাঁসিবাদের দোষর বানিয়ে দেন, আপনার দেশ চালানোর কাদেরকে দিয়ে? যারা একেবারেই দ্রুত অপরাধ করেছে, দলবাদী করেছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চাকরিচ্যুত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ছোট্ট একটা দেশ, এত ঘনবসতিপূর্ণ দেশ, মাসুদ ভাই যেটা বলেছে, এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি, ফাঁসিবাদ বিরোধী শক্তি, এদেরকে হত্যা করার জন্য এখন মিশন দিয়েছে গাড়িতে বাজানো, রোড অ্যাক্সিডেন্ট করানো। কাজে আমি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কি প্রোটেকশন দেবে? তাদের নিজেদের নিয়ন্ত্রণ নাই। ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে যায়, আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমায়? বলছে যে আমরা অ্যাকশনে যাই নাই, হতাহতের সংখ্যা বাড়াতে পারবো। তাহলে অ্যাকশনে না গিয়ে হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো? আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন? এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো, আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না? পরিচালনা তো এই ছেলে খেলা না।
রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র পরিচালনায় রাজনীতি দরকার। শুধুমাত্র সুশীল ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না। ইউনূস সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব অনতিবিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন। সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রয়োজনীয় 50 সদস্য বিশিষ্ট করুন। সমস্যা কি? সমস্যা দেশকে বাঁচান, দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিন না। আপনারা যেদিকে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন, তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে। এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারব না। তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে, জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকে যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সিনেমার নায়ক, বাস্তবের নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, আপনাকে কে কি বললো, কে কোথায় দাওয়াত দিল বা না দিল, আপনি আপনার কাজে এগিয়ে যান। আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে, করবে। আমাদের সাথে আপনার বিশেষ খাদের ছিল না, আপনার কাজের জন্য আপনি লিখেছেন, আমরা এসেছি, ভবিষ্যতে আমাদেরকে পাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল হক। তেজদীপ্ত বক্তৃতা, মানে আপনাদের জন্য কিন্তু আরো চমক আছে। আমরা যাদের হাত ধরে রাজনীতির মাঠে এই খিলগাঁও, শাহজাদপুর, মগেরাপল্লী বেড়ে উঠেছি, সে সালাল ভাই তার